আমি চলে এলাম। কানে ভেসে এলো ঈশিতা আপুর কথা। আপু ধীর কণ্ঠে বলছে, আচ্ছা ভাইয়া, আমি কল রাখছি, আপনার বোন এসেছে, তার নাকি মন খারাপ, ওর কথা শোনেনি, পরের কথা বলছি। ও পাশ থেকে কী বলল শুনতে পেলাম না। আপু রুমে এসে পাশে বসে জিজ্ঞেস করলো, এবার বল কি হয়েছে, মন খারাপ কেন? আদ্র ভাই আমার উপর রাগ করেছে। কেন, কি কাণ্ড ঘটিয়েছিস? আমি যতদূর আদ্র ভাইকে চিনি, তিনি এমনি এমনি রাগ করার মানুষ না। নিশ্চয়ই তুই এমন কিছু ঘটিয়েছিস যার জন্য ভাইয়া রাগ করেছে। কাহিনী খুলে বল। ঈশিতা আপুকে পুরো ঘটনা খুলে বললাম। ঘটনা শুনে আপুর মাথায় গাঁটটা মেরে বলল, গাদি মেয়ে, কী করেছিস তুই? কি এই জীবনে বড় হবি না? আপুর কথায় মানে বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, কি করছি আমি, বুঝিয়ে বলো তো। আদ্র ভাই তোকে নিজের কাছে রাখবে বলে তোকে নিয়ে গেছে, তোর সেবা যত্ন করার জন্য, তোকে যেন সামনে থেকে দেখতে পায়, তাই নিজের কাছে নিয়েছে। আর তুই গাদি বারবার বাড়ি বাড়ি করে বেচারাকে কষ্ট দিয়েছিস। তোর মতো গবেট দুটো আছে। আমার ভাইয়ের যে কপাল পুড়েছে সেটা আমি শিওর। বেচারা ভাই আমার। ঈশিতা আপুর শেষের কথাগুলো আফসোসের সুরে বলে উঠল, তো আমি কি করব? আমার বাড়ির জন্য খারাপ লাগলে বলবো না? বাড়ির জন্য খারাপ লাগলে বাড়ির কোলে গিয়ে বসে থাক। আদ্র ভাইকে কল দিয়ে জ্বালাচ্ছিস কেন? আমার জামাই আমি জ্বালাবো, 100 বার জ্বালাবো, উঠে বসতে জ্বালাবো, জ্বালাতে জ্বালাতে কয়লা বানিয়ে ফেলবো, তা আমার সহ্য করতে হবে, গাল ফোলানো যাবে না। বাহ, জামাই জামাই করছিস যে, 3 দিনের প্রেম পড়ে গেলি নাকি? যদিও আদ্র ভাই এমন একটা ছেলে যে কোনো মেয়ে তার প্রেমে পড়তে বাধ্য। লজ্জা পেয়ে গেলাম, লাজুক ভঙ্গিতে বললাম, তুমি কি যে বলো না প্রেম পড়িনি, এমনি মুখ ফসকে বেরিয়ে গেল। বুঝি খাই না সুজি, কচু পুজো। ঈশিতা আপু মুখ ভেঙচি কাটলো। আমি পড়েছি জ্বালায়, কিছু তো বলো। কি বলবো, বুদ্ধি দাও, কিভাবে আদ্র ভাই রাগ ভাঙাবো। কাছে ঈশিতা আপুর কাছে যেতে আপু ফিসফিস করে কিছু বলে, হয়তো সব লজ্জা মার্কার কথাবার্তা। আপুর কথা শুনে লজ্জায় লাল হয়ে যাচ্ছে কপাল। সরো, আমি এসব পারবো না। না পারলে নাই, থাকুক আদ্র ভাই রাগ করে, তুই তোর মতো থাক। এই আপু এমন করো না প্লিজ, তাহলে যেটা বলছি সেটা কর। আপুর কথা শুনে শুকনো ঢোক গিলাম। এরা যে আমার ফাঁসাচ্ছে সেটা আমি দিব্যি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। আদ্র ভাই রাগ ভাঙাতে চাইলে আমার এটা করতে হবে। আপুর কথা ভাবলে গায়ে কাঁটা দিয়ে উঠবে, হৃদয়স্পন্দ বেড়ে যাচ্ছে। আমার যে কি হবে আল্লাহ মালুম। স্তম্ভিত হতবাক কিং কর্তব্যবিমুখ হয়ে টিভির দিকে তাকিয়ে আছি। দৃষ্টি যেন সরছে না টিভির স্ক্রিন থেকে। শুধু আমি না, সবার একই অবস্থায়, কেউ কিছু বুঝতে পারছে না। সব যেন আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, একে উপরে মুখের দিকে চাওয়াচাওয়ি করছে শুধু। টিভিতে ব্রেকিং নিউজ চলছে, সাংবাদিক মাইক নিয়ে উৎকণ্ঠা হয়ে লাইভ নিউজ করছে। নিউজটা এমন, বিগত কয়েকদিন পূর্বে অস্ত্র পাচার কেলেঙ্কারিতে অভিযুক্ত ইলিয়াস সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে তার একমাত্র কন্যা ইরাকে। গতকাল রাতে অস্ত্র পাচার করার সময় তিনি এবং তার সকল সহকারীদের অন স্পটে গ্রেপ্তার করেছেন পুলিশ। জানা গেছে, ইনভেস্টিগেশনে অফিসার ইরফান খান ইহানকে দেওয়া সকল তথ্য ও প্রমাণের ভিত্তিতে মিস ইরাকে তার সহকারীদের গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, মিস্টার ইহানকে ব্ল্যাকমেল করে তার পরিবারের ক্ষতি করতে চেয়েছিল। তেমন ঘটনা ঘটার পূর্বেই মিস ইরাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন ওনাকে জেলখানায় রাখা হবে, আগামীকাল তাদের কোর্টে তোলা হবে। সরাসরি সকল জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। নিউজ শুনে আমাদের সকলের মাথায় যেন বাস পড়েছে। দিনটা শুক্রবার হওয়ায় সবাই বাসায়। সকালে খাওয়া শেষে আব্বু আর বড় আব্বু বসেছেন নিউজ দেখতে, তার সাথে টুকটাক বিষয় নিয়ে আলোচনা করছে আমি, ঈশিতা আপু, ইহা। রোশনি খাচ্ছি আর গল্প করছি। হঠাৎ রোশনি আফসোসের সুরে বলে উঠল, আমার ক্রাশ ইভান ভাই যে কোথাও উদা হয়ে গেল, কে জানে। গেল তো গেল, চিরা সাতচুনিটাকে নিয়ে গেল, আমায় নিয়ে গেল কি এমন হতো? আমার একটু হলো গেল না। ইরা বলল, এর আগে মনে হয় তোকে বলে
যেহেতু আগে সিঙ্গেল ছিল তাতে বলিনি, এখন বলবে ভাবিস কিভাবে। আর ভাইয়া এগুলো শুনলে কানের নিচে দুটো দিবে, দেখবি 2 দিন পর্যন্ত কান কিছুই শুনতে পাবি না। এই তুই এভাবে আমায় ভয় দেখাচ্ছিস, আমি মোটেও ভয় পাচ্ছি না। পেয়ার কিয়া তো ডাকরা কেয়ার। তারপর আস্তে আস্তে বলো, যদি মানুষটা ইহান ভাই হয় তাহলে অন্য কথা। ঠাস করে চোর বসিয়ে দিদি দুবার ভাববে না আমার স্বাদের গা। রোশনি কাঁদো কাঁদো মুখ করে শেষের কথাগুলো বলে উঠল। রোশনির কথায় আমরা তিনজনে হেসে দিলাম। মেয়েটা পারেও পাগলামো করতে। ইভান ভাই সে যে বেরিয়েছে আর বাড়ি ফিরেনি। অন্য সময় তো 2 থেকে 3 দিনের মাঝে একবার হলো বাড়ি আসেন, কিন্তু এবার সপ্তাহখানেক হয়ে গেল ইভান ভাই এলো না। মানুষটা ঠিকঠাক আছে তো, সুস্থ আছে তো? আমার কথা বলছি এমন সময় আব্বু ডেকে উঠল, তোমরা সবাই কোথায়, এদিকে আসো। বড় ভাবি, রুদ্রর আম্মু, তাড়াতাড়ি সবাই এদিকে এসো। টেবিল থেকে উঠে হুড়মুড়িয়ে ছুটলাম ড্রয়িং রুমের দিকে। টিভিতে লাইভ নিউজ চলছে। নিউজ দেখে সবাই চোখ কপালে। স্ক্রিনে দেখা যাচ্ছে ইরাকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাচ্ছে ইন্সপেক্টর। পরদিকে ক্যামেরা ধরলে তিনি বললেন, অস্ত্র পাচারকারী গ্যাংকে ধরার জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছিলাম। আমাদের এই মিশনকে সফল করতে অপরাধীদের ধরতে সাহায্য করেছেন মিস্টার ইহান। তিনি বিগত কয়েক মাস আছে ইনভেস্টিগেশনের অফিসার হিসেবে জয়েন করেছেন। তিনি নিজে উদ্যোগে এই কেসটা নিজের আন্ডারে নিয়েছেন। তার এই দুরন্ত বুদ্ধিমাত্রা, অক্লান্ত পরিশ্রম কাজের জন্য আমরা পুরো চক্রটাকে ধরতে পেরেছি। আপনাদের কিছু জানার থাকলে মিস্টার ইভানের কাছ থেকে জেনে নিন। অফিসার তার পাশে থাকা মেয়ে পুলিশকে বলেন ইরাকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য। যাওয়ার আগে ইরা চেঁচিয়ে ইহান ভাইয়ের উদ্দেশ্যে বলে গেল, তোমায় আমি ছাড়ব না মিস্টার ইহান, তোমায় আমি ছাড়ব না। তোমার প্রাণ ভোমরা আমি কেড়ে নিব, দেখে নিও। ইহান ভাই ইরার কথা শুনে হাসলেন, তবে সেটা মুচকি হাসি নয়, কেমন রহস্যময় হাসি। এই হাসি মানে নিশ্চয় অন্য কিছু, কিন্তু কি? ইহান ভাইকে কেসের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলা শুরু করলেন। আমি অবাক নয়নে তার দিকে তাকিয়ে আছি। ইভান ভাই ইনভেস্টিগেশনে অফিসার হলেন কিভাবে? 4-5 বছর আগে জয়েন করে তিনি এত কিছু করে ফেলেছেন। আর উনি এই প্রফেশনাল বা কেন যোগ দিলেন? কারণ কি? মাথার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সব প্রশ্নের উত্তর একমাত্র ইভান ভাই দিতে পারবেন। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, এখন ইভান ভাইয়ের আসার নাম। ওনার অপেক্ষায় বসে আছি আমরা সবাই। এখন উনি আসবে আর আমরা আমাদের সকল প্রশ্নের উত্তর পাব। হাঁটাহাঁটি করছি ড্রয়িং রুম জুড়ে। এরই মাঝে সদর দরজা দিয়ে প্রবেশ করলো ইভান ভাই। এতদিন পর তাকে দেখলাম, মনে হচ্ছে এই কয়েকদিন কয়েকটা শুকিয়ে গেছে। ক্লান্তিতে চুপসে যাওয়া মুখখানা, পরনে কালো শার্ট শরীরের সাথে মিশে গেছে, ঘামে ভিজে গেছে কপাল। শার্টের হাতা কোনো অবধি গোটানো। ওনার এই লুকে কোনো সিনেমার নায়কের চেয়ে কম নয়। ইহান ভাইকে পুরো সাউথ ফিল্মের নায়কের মতো মনে হচ্ছে। এবার চেঁচিয়ে ডাকলো, আম্মু আব্বু তোমরা কোথায়? দেখো ভাইয়া এসেছে। রুম থেকে ছুটে এলো বড় আম্মু, পিছন পিছনে আব্বুও এলো। সোজা এসে ছেলেকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, কেমন আছিস বাবা? এতদিন মায়ের কথা মনে পড়লো? এতদিন বাড়ি আসিসনি কেন? মাকে ভুলে গেছিস বাবা? বড় আম্মু আরও কত শত আহাজারি। বড় আব্বু গম্ভীর স্বরে শুধালো, এসব কি ইভান? কোন সবের কথা বলছো? নিউজ যেটা দেখলাম। ও আচ্ছা, বলছি পরে। থেমে বড় আম্মুর দিকে তাকিয়ে বলো, অনেক ক্লান্ত লাগছে আম্মু, ভীষণ খিদে পেয়েছে, কতদিন তোমার হাতে খাই না। বড় আম্মু তড়িঘড়ি করে বলেন, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাবার রেডি করছি। আজকে আম্মু তোকে খাইয়ে দিবে। যা বাবা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। ইভান ভাই ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। আচমকা খেয়াল করলাম ইভান ভাইয়ের হাতে ব্যান্ডেজ করা। কি হয়েছে? তার উৎকণ্ঠা নিয়ে ছুটলাম তার পিছু। ইভান ভাই দরজা আটকাবে এমন সময় হাত দিয়ে আটকে দিলাম। ইভান ভাই ভুরু কুঁচকে তাকালেন, কি সমস্যা? আপনার হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? তোর আমাকে নিয়ে ভাবতে হবে না, তুই যা, আমি এখন শাওয়ার নিব। কথাগুলো বলে মুখের ওপর দরজা আটকে দিলেন। চোখ ছোট ছোট করে তাকিয়ে আছি দরজার দিকে। ইচ্ছে করছে এক লাথি মেরে দরজা, কিন্তু সেটা তো করা যাবে না। রাগে ফোঁস ফোঁস করছি। ইভান ভাই পারল আমার মুখের ওপর দরজা আটকে দিতে।
ওনার সাহস তো কম না। লেট সাহেব একটা হাতে ব্যান্ডেজ থাকলে থাকুক, এতে আমার কি? উনি যা ইচ্ছে করুক গে, তাতে আমার কি? আমি আমার মতো থাকি। নিচে নেমে গেলাম। নামতে সামনাসামনি হলাম আদ্র ভাইয়ের। ওনাকে এই সময় এখানে দেখে ভুরু কুচকে এলো। উনি এখন এলো? কোথায় গিয়েছিলি উপরে? ইভান কোথায়? শাওয়ার নিতে গিয়েছে। ও আচ্ছা। আদ্র ভাইয়ের কথা বাড়ালে না, তাই আমি আর দাঁড়ালাম না। ওনাকে পাশ কাটিয়ে যেতে নিতে হাত হাত ধরে আটকে দিলাম। কপাল কুচকে ইশারা করলাম, কি ইগনোর করছিস? আমি নাকি তুমি? তুই? আমি না তুমি। আমি তো অভিমান করেছি, আর তুই অভিমান ভাঙানোর বদলে উল্টো ইগনোর করছিস। নিষ্ঠুর রমণী, তুমি আমার নিষ্ঠুর বলছো? বললামই তো তোমার সাথে কথা বলবো না। কথা না বলে যাবি কোথায়? যেখানে দু চোখ যায় সেখানে। আদ্র ভাই চোখে চোখ রেখে বললাম, তোকে যেতে দিলে তো শক্ত করে বেঁধে রাখবো নিজের সাথে। তুই কোথাও যাওয়া তো দূর, আমার দৃষ্টির আড়ালো হতে পারবি না। আদ্র ভাইয়ের কথা শুনে চুপ হয়ে গেলাম। এই মানুষটার মাঝে মাঝে এমন এমন কথা বলে যার মানে বোঝা যায় না, সব কেমন গুলিয়ে যায়। ওনার কথা পৃষ্ঠে কিছু বলার ভাষা খুঁজে পাই না। এ কেমন জ্বালা। দুজন দুজনার দিকে তাকিয়ে আছি, কারো মুখে কোনো কথা নেই। পাশ থেকে কেউ কাশি দিয়ে উঠল। তাকিয়ে দেখি আরু দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে। আরুকে দেখে আদ্র ভাই শুধালো, তুই এখানে কি করছিস? আমি তো এমনি হাঁটছিলাম, তোমাদের দেখে দাঁড়ালাম। তোমরা কি করছিলে? ঝগড়া করছিলাম। দেখবি? তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাক। দাঁড়াও, পপকর্ন আর কোক নিয়ে আসছি। আমি একা দেখবো কেন? ঈশিতা আপু, রোশনি আপু, ইভা আপু, ওদের ডেকে নিয়ে আসি। একা দেখলে মজা পাবো না। তবে যে আরুর বাচ্চা। আরও দৌড় দিল, ওকে আর পাই না। এক দৌড়ে ড্রয়িং রুম পেরিয়ে কিচেনে চলে গেল। আরও দৌড় দেখে দুজনে হেসে দিলাম। বাচ্চা একটা মেয়ে। ড্রয়িং রুম জুড়ে নীরবতা, সবাই চুপ করে বসে আছে। সবার মাঝে উত্তেজনা কাজ করছে আসল ঘটনা জানার জন্য। কি হয়েছে? ইরাকে পুলিশ গ্রেপ্তার করেছে? ইভান ভাই কেন এই পেশা বেছে নিলেন? কবেই না জয়েন করলেন, আমাদের একটা বারও জানালেনও না। পেশা তো অভাব ছিল না, তবে কেন এই পেশায়? আর ইরা যদি অস্ত্র পাচারকারী ব্যক্তির মেয়ে হয়ে থাকে, সাথে নিজেকে সে ব্যবসার সাথে যুক্ত থাকলে ইভান ভাই কেন তাকে বিয়ে করলেন? সব জানার পর কেন তাকে নিজের জীবনের সাথে জড়ালো? এত ভয়ানক একটা মেয়েকে কেন আমাদের বাড়িতে নিয়ে এলো? মেয়েটা যেই পরিমাণে ভয়ানক, সে যদি আমাদের কোনো ক্ষতি করত তখন কি হতো? এত সব প্রশ্নে ঝুড়ি নিয়ে সবাই বসে আছে। কখন ইভান ভাই আসবে? আর তারা তাকে খপ করে ধরে প্রশ্নগুলো জিজ্ঞেস করবে। ইভান ভাইকে বড় আম্মু খাইয়ে দিচ্ছে। ইভান ভাই আমাদের বাড়ির সবাই অনেক আদরের ছেলে, বিশেষ করে বড় আম্মু আর দাদুমণির চোখের মণি। তার একটু আঁচড় লাগলে তারা উন্মাদ হয়ে ওঠে। সেই ইভান ভাই এই অবস্থা। বড় আম্মু মেনে নিতে পারছে না, তার ছেলেকে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষে ইভান ভাই ড্রয়িং রুমে এলো। সবাই উৎসুক হয়ে তার দিকে তাকিয়ে আছে। ইভান ভাই ধীরে সুস্থে বলল, তোমাদেরকে আর কি জিজ্ঞেস করার আছে করতে থাকো, আমি একে একে সবার প্রশ্নের জবাব দিব। পিনপতন নীরবতা ছেয়ে আছে পরিবেশ। কেমন ঘুমুট ভর, সবার মাঝে নিস্তব্ধতা। একটু আগে ইভান ভাই সবার সকল প্রশ্নের উত্তর দিয়েছে। সব শুনে তাজ্জব হয়ে বসে আছি আমরা। এখন ভাবতে পারছি না ইভান ভাই মানুষের এতটা কঠিন পরিস্থিতির মাঝ দিয়ে গেছে, তাদের এত প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। একে তো এই বাজে পরিস্থিতি, তার সাথে আমরা সবাই মিলে তার সাথে যে আচরণ করেছি, এতে মানুষটার অবস্থা আরও খারাপ হওয়ার কথা ছিল। কিন্তু ইভান ভাই অনেক স্ট্রং মানসিকতা মানুষ হয়, ভেঙে পড়েনি, শক্ত হয়ে পরিস্থিতির সাথে লড়ে গেছে। শেষ পর্যন্ত সকল বাধা বিপত্তি পেরিয়ে উনি নিজেকে প্রমাণ করেছেন। কিছুক্ষণ আগের ঘটনা। সবাই এত প্রশ্ন ঝুলি খুলে বসছে সবাই একসাথে। সবাই বলা শুরু করলেন। ইভান ভাই তাদের বলেন, একে কি সবাই প্রশ্ন করো, একসাথে করলে কার্ডটা রেখে কার্ডটার জবাব দেব। ইভান ভাইয়ের কথা অনুযায়ী সবাই চুপ করে গেল। একে একে নিজেদের মনে থাকা সকল প্রশ্ন করতে শুরু করলো। সবার প্রশ্ন শেষে ইভান ভাই বুক ভরে শ্বাস নিল। এতপর বলা শুরু করলেন, ঘটনার বর্ণনা শুরু করি প্রথম থেকে।
তোমরা সবাই জানো ছোটবেলা থেকে আমার রহস্য, ক্রাইম ইনভেস্টিগেশন এসব বিষয়ে অনেক আগ্রহ ছিল। এক প্রকার নেশার মতো কাজ করত। সেই তো মোতাবেক আমি আমার নিজের লক্ষ্য দিকে এগিয়ে যাচ্ছিলাম একটু একটু করে। তোমরা যখন দেশে আসার জন্য তারা দিচ্ছিলে, তার অনেক আগে কয়েক জায়গায় সিভি জমা দিয়েছিলাম। দেশে আসার পর তোমরা সবাই জোর করলে থেকে যাওয়ার জন্য, যদিও আমার ইচ্ছে ছিল দেশে সেটেল হওয়ার। তোমাদের কথা দুদিন বাদে এক জায়গা থেকে আমার ডাক এলো, ইন্টারভিউ দিলাম, কিন্তু ইন্টারভিউ তেমন মনের মতো হলো না। অবাক করে কাণ্ড হলো, মনের মতো ইন্টারভিউ না হওয়ার পরে সিলেক্ট হওয়ার খানিকটা অবাক হয়েছিলাম বটে। এতবার জয়েন করলাম নিজের শখ পেশায়, মনে হচ্ছিল আমি পেয়েছি আমার স্বপ্ন পূরণ করতে। প্রথমে আগ্রহের সহিত হাতে নিলাম বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস পাঠান এর কেস। উনি ব্যবসা আড়ালে অস্ত্র পাচার করতেন, এ বিষয় সবাই জানলো, কেউ আগালো না, কারণ ইলিয়াস সাহেবের অনেক প্রভাবশালী লোক। এর আগে দুজন অফিসার তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে গেলেও তাদের আর ফিরে পাওয়া যায়নি। তাদের খোঁজও কেউ জানে না, কোথায় আছে, বেঁচে আছে কিনা কিছু জানা যায়নি। সিনিয়র অফিসার চায়নি আমার হাতে কেসটা দিতে। একে তো আমি এই পেশায় নতুন, তার উপরে তেমন অভিজ্ঞতা নেই, তাই সবাই ভয় পাচ্ছিল, বারবার সাবধান করেছে আমায়। আমি প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলাম, পিছু পা হইনি। গোপনে তার বিষয়ে সকল প্রমাণ একত্রিত করা শুরু করলাম। 2-2.5 মাস অক্লান্ত পরিশ্রম শেষে আমি সফল হলাম তার বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করতে। সকল প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হলো এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডিত করা হলো। অফিসারের সবাই তখন খুব খুশি হলো। আমি ততক্ষণে বিরাট খুশি, ভেবেছিলাম তখনই তোমাদের জানাবো, কিন্তু আমার শখের পেশা প্রথম কেসেই জয়ী হয়েছি। আমি পেরেছি অপরাধীদের ধরিয়ে দিতে। তার মাঝে তোমরা আমার আর রোদের আকতের বিষয়টি তুললে। আমি চেয়েছিলাম আর একটু সময় নিতে, তবে দাদুমণি ইমোশনাল কথা শুনে আমি যেও কিছু করতে পারলাম না। আর না পারলাম তোমাদের জানাতে, ভাবলাম পরে বলে দিব। তোমাদের খেয়াল আছে আমাদের আকতের ডেট যেদিন ফাইনাল হলো, আমি সেদিন চলে গিয়েছিলাম। সেদিন হুট করে সিনিয়র অফিসার কল এলো, শহর থেকে এখনও অস্ত্র পাচার বন্ধ হয়নি, কেউ বা কারা মিলে এখনও সেটা জারি রেখেছে, তাও আবার ইলিয়াস সাহেবের কোম্পানি থেকে। সবার মাথায় হাত। এবার জোরপূর্বক আমাকে দায়িত্ব দেওয়া হলো। টানা 5 দিন অনেক খাটাখাটনি করলাম। কেসের বিষয় অনেকগুলিও পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আকতটা হয়ে গেলে শক্ত হাতে হ্যান্ডেল করব, সব ঝামেলা এক পাশে রেখে খুশি মনে ড্রাইভিং করতে বাড়ি ফিরছি। আচমকা আমার ফোনে কল এলো এক অপরিচিত নাম্বার থেকে। অপরিচিত নাম্বার দেখে কপাল কুঁচকে গেল আমার। ফোন রিসিভ করলে ও পাশ থেকে কেউ বলে উঠল, অস্ত্র পাচারের কেসটা নিয়ে বেশি ঘাটবেন না মিস্টার ইভান, এতে আপনারই ক্ষতি। হঠাৎ এমন কথায় মেজাজ খারাপ হয়ে গেল। রুটকণ্ঠে বললাম, কে বলেছেন? আপনার পরিচয় দিন। অপর পাশে মানুষটা রসিকতার স্বরে বলে উঠল, পরিচয় দিয়ে আপনার কাজ নেই। আপনাকে যেটা বলছি আপনি সেটা করুন। আমি তেজি কণ্ঠে বলে উঠলাম, আমি তো কেসটা নিয়ে ঘাটাঘাটি বন্ধ করব না, আপনি যা করার করে নিন। কল কেটে গেল। ভাবলাম ঝামেলা বুঝি শেষ হলো, কিন্তু আসল ঘটনা সেদিন থেকে শুরু হলো। কিছুক্ষণ মাঝে আমার ফোন একটা ছবি এলো, সাথে সাথে কল। ছবিটা ভালো করে দেখুন মিস্টার, এরপর বলুন কেসটা কন্টিনিউ করবেন কিনা। ছবিটা দেখে আমার মাথা চক্কর দিয়ে উঠল। কি করব কিছুই বুঝতে পারছি না। আশেপাশে সব যেন এক মহলায় বদলে গেল। আমি থ মেরে বসে স্ক্রিনের দিকে তাকিয়ে আছি। ইহান ভাই থামলো। একটানা কথাগুলো বলতে বলতে এরই মাঝে রোশনি উৎসাহিত হয়ে জিজ্ঞেস করে বসলো, ছবিতে এমন কি ছিল ইভান ভাই যার জন্য তুমি এতটা এলোমেলো হয়ে পড়লে? তাড়াতাড়ি বলো, আমি অধীর আগ্রহে বসে আছি। ইভান ভাই ফের বলা শুরু করলো, ছবিতে রোদের ছিল। রোদকে বাগানে বসিয়ে ভাবি সীতা রোশনি এরা হলুদ মাখাচ্ছিল, আর রোদের বিপরীতে কোনো এক বিল্ডিংয়ের ছাদ থেকে ওর দিকে গান পয়েন্ট করে রাখা। ছবিটা দেখার পর আমি থমকে গেছি। এরই মাঝে ওপাশ থেকে ভেসে এলো কণ্ঠস্বর, শুনলাম বিয়ে করছেন আপনার বউ কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী। এত সুন্দর একটা মেয়েকে শেষ করতে একটা গুলি যথেষ্ট। আমি তাড়াহুড়ো করে বলে উঠলাম, আপনি কে, কি চান, কেনই বা এমন করছেন? অপর পাশে মানুষটা উচ্চ শব্দে হেসে উঠল, এই তো আপনি সবে লাইনে এসেছেন মিস্টার। আমি আপনার একটা ঠিকানা দিচ্ছি, আপনি সেই ঠিকানা চলে আসুন। আমি কে, কি চাই, কেন এমন করছি সব জানতে পেরে যাবেন। সেই মুহূর্তে আমি দোটানায় পড়ে গিয়েছিলাম। আর কয়েক ঘন্টা ব্যবধানে আমার আকত। আমি এখন বাড়ি যাব নাকি তার দেওয়া জায়গায় যাব সিদ্ধান্ত
নিলাম। তার দেওয়া জায়গা যাও, মানুষটা যদি রোদের কিছু করে বসে সেই মোতাবেক সেখানে গেলাম। গিয়ে দেখি অপরদিকে মুখ করে একজন বসে আছে। আমার পায়ের শব্দ মানুষটা আমার দিকে ফিরতে ফিরতে বলল, আসুন মিস্টার রিহান, ওয়েলকাম। খেয়াল করে দেখলাম এটা একটা মেয়ে। একটা মেয়ে এত সাহস যে এত কিছু করেছে। মেয়েটা আমায় দেখে কেমন করে যেন তাকালো। আমার তাকানোর ধরন ছিল ভিন্ন। মেয়েটা উঠে এসে আমার আশেপাশে ঘুরতে ঘুরতে জিজ্ঞেস করলো, আসতে কোনো কষ্ট হয়নি তো? বাজে না, বউকে যেটা বলবেন তাড়াতাড়ি বলুন। এতে কিসের তারা মিস্টার? ও আপনার হবু বউ যে আপনার জন্য অপেক্ষা করছে, কিন্তু আপনি তো তাকে বিয়ে করতে পারবেন না, তাই তারা দেখে লাভ নেই। রিল্যাক্সে বসুন। কি বলছেন এসব? আর কেন বলছেন? মাথা ঠিক আছে আপনার? আপনি এইসব আজে বাজে কথা বলছেন কেন? আর এত উতলা হচ্ছেন কেন? একটু বসুন, রয়ে শুয়ে কথা বলি। চা নাকি কফি, কোনটা নেবেন বলুন? কোনোটাই না, আমার তাড়া আছে। আপনি বলুন। বলুন না হয় আমি যাচ্ছি। আমি চলে আসতে নিচ্ছিলাম, এমন সময় মেয়েটা বলে উঠল, আপনাকে আমার বিয়ে করতে হবে। ইউ আর ক্রেজি আর ম্যাড। আপনার মাথা ঠিক আছে? ডক্টর দেখান, আমি যাচ্ছি। মিস্টার ইভান, আপনি জানেন আমি কে? আমি ইলিয়াস পাঠানের মেয়ে। আমার ক্ষমতা সম্পর্কে আপনার ধারণা আছে? আপনি এখান থেকে এক পা বাইরে রাখবেন না তো ওদিকে আপনার প্রাণ ভোমরাকে শ্যুট করতে হবে। ভেবে নিন। চয়েস দিস ইয়োর। কেন এমন করছেন আপনি? কি চাই আপনার? মেয়েটার সহজ সাবলীল উত্তর, আপনাকে মানে? মেয়েটা আমার অনেকটা কাছে এসে বলো, আপনি আমার বাবার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তাকে গ্রেপ্তার করেছেন, তাকে যাবজ্জীবন সাজা ভোগ করতে, আর আমি আপনাকে এমনি এমনি ছেড়ে দিব? ভাবলেন কিভাবে মিস্টার? ইচ্ছে তো ছিল আপনাকে প্রাণে মেরে ফেলার, তবে সেটা মারব না। আপনাকে আমার ভালো লেগেছে, তাই আপনার জন্য স্পেশাল সুযোগ। না হয় আপনার প্রাণ ভোমরা আউট। আপনি আমায় মেরে ফেলুন, আমার এক ফোঁটা আফসোস নেই, তবে আপনি আমার পরিবারে কিংবা রোদের কোনো ক্ষতি করবেন না। আপনাকে মেরে মজা নেই। আপনাকে মেরে ফেললে তো সব মজা শেষ। আপনাকে একেবারে মারব না, আমি তিলে তিলে মারব। আমি চুপ করে বসে আছি, মনে হচ্ছে ঘোরের মাঝে ডুবে গেছি। কি করব কিছুই মাথায় আসছে না। কি ভাবলেন মিস্টার, আমার বিয়ে করবেন নাকি আপনার প্রাণভোমরাকে খতম করে ফেলবো? আপনি এমনটা করবেন না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তবে কি আপনি এমন কিছু করবেন না, আমি রাজি। এতপর আমাদের বিয়ে আয়োজন করা হয়, শুধু রেজিস্ট্রি হবে, কিন্তু কাগজগুলো নকল ছিল। আমি কাজের সাথে কথা বলে আগে নকল পেপার রেডি করিয়ে আনতে বলেছিলাম। বিয়ের শেষে সবাই চলে গেল, পুরো রুমে শুধু মেয়েটা আর আমি। হঠাৎ মেয়েটার অদ্ভুত ভঙ্গিমায় উচ্চস্বরে হাসতে শুরু করল। মনে মনে ভাবলাম মেয়েটা বোধহয় পাগল হয়ে গেছে। আকস্মাৎ মেয়েটা জিজ্ঞেস করে বসলাম, আমায় চিনতে পেরেছ মিস্টার ইহান? মেয়েটার কথা শুনে কপাল কুঁচকে গেল। আমার জানা মতে আমি মেয়েটাকে এর আগে কখনো দেখিনি। তাকে চিনতে পারবো তো দূরের কথা, মেয়েটা হয়তো আমার মনের কথা বুঝতে পারলো। আমি মেয়েটার নিজ থেকে বলা শুরু করলাম, বুঝেছি, চিনতে পারনি, আমি ইরা। কিছুটা অবগত সুরে আওড়ালাম, ইরা? হ্যাঁ ইরা। তুমি আর আমি সেম কলেজে পড়তাম। তুমি আমার এক ব্যাচ সিনিয়র ছিলে। কলেজে প্রথম দিন তোমাকে আমার পছন্দ হয়ে যায়, কিন্তু তুমি কখনই আমাকে পাত্তা দাওনি। সবসময় এটিটিউড নিয়ে থাকতে। এরপর সবসময় ফলো করতাম তোমায়। একদিন প্রপোজ করলে, তুমি কি করলে? পুরো কলেজের সামনে তুমি আমায় থাপ্পড় মেরে বসেছিলে। আমার মতো উগ্র বেয়াদব উচ্ছেনে যাওয়া মেয়ে তোমার পছন্দ না। মেয়ে হতে হবে নরম ভদ্র সভ্য। যেদিন তুমি আমায় যথেষ্ট অপমান করেছিলে, পুরো কলেজ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল। শুধুমাত্র তোমার জন্য রাগ দুঃখ আমি কলেজ ছেড়েছিলাম, সেই সাথে আমার পড়াশোনাও। তুমি আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছিলে। একটু থেমে ইরা আবার বলা শুরু করে, পৃথিবীটা গোল, তাই না মিস্টার ইয়ান? সেই জন্য তো তুমি এখন আমার সামনে। তোমার জন্য আমার ক্যারিয়ার শেষ হয়েছে, আর আমি পুরো তোমাকে ধ্বংস করব। একেবারেই না, কিন্তু তিলে তিলে শেষ করব তোমার। প্রথম তোমার কাছে মানুষগুলোকে তোমার থেকে একে একে কিনে নেব, তোমার একা করে দিব। তারপর তোমায় ধীরে ধীরে ধ্বংস করব। তুমি কোনো চাপ নিও না, হ্যাঁ রিল্যাক্স। এরা এর কাজে কিছুটা সফল হয়। এই প্রথমে এসে তোমাদের আমার বিরুদ্ধে নিয়ে যায়, আর তোমরা সবাই আমার বিরুদ্ধে চলে যাও। তখন সত্যি বলতে আমি অনেক কষ্ট পেয়েছিলাম। আমি ভাবতেও পারিনি এক লহমায় তোমরা আমার থেকে দূরে সরে যাবে। তারপর আমি ভেঙে পড়িনি, নিজের মতো করে প্রমাণ জোগাড় করতে থাকলাম।
ইরা আমার আশেপাশে থাকা ওর সকল ইনফরমেশন পেতে আমার বেগ পেতে হলো না। ও কি করে, কাদের সাথে কথা বলি সব ফলো করতাম। সেই দিন ঝামেলার পর এরা একটা বড় ভুল করে বসে। তার ভিডিও ওকে ধরা আমার জন্য আরও সহজ হয়ে গিয়েছে। তারপর আর কি, সকল প্রমাণের ভিত্তিতে আজ ভোরে দিকে ওরা অস্ত্র পাচার করতে নিলে ওদের হাতে নাতে ধরা হয়। এরপর সকল ঘটনা তো তোমরা নিউজেই দেখছো। ইহান ভাই ধপ করে বসে পড়ল। রোশনি উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, তার মানে তুই চিরাকে বিয়ে করনি, তুমি এখনো সিঙ্গেল? ইভান ভাই কাতর কণ্ঠে বলল, হ্যাঁ। রোশনি এক লাফ দিয়ে বলে উঠল, ইহান ভাই সিঙ্গেল। সবাই অবাক দৃষ্টি ওর দিকে তাকায়। বেচারি রোশনি সবাইকে ওর দিকে তাকাতে দেখে ব্যাকুল বনে গেল। ও যে ভুল জায়গায় ভুল এক্সপ্রেশন দিয়ে ফেলেছে সেটা বুঝতে পেরে মুখটা কাচুমাচু করে বসে পড়ল। আমার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এই মানুষটা এত কিছু সহ্য করেছে, খারাপ লাগার কাজ করছে। ইহান ভাই ভর ছেড়ে দিয়ে সোফায় হেলান দিয়ে বসে আছে। মানুষটার ওপর দিয়ে কম তো ধকল যায়নি। এরপরও যে উনি নিজেকে ঠিক রেখেছেন এটাই অনেক।